যাদের কথা প্রতিনিয়ত আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে, যাদের বক্তৃতা বেশি বেশি করে প্রচার করেন, যাদের ভিডিও বেশি বেশি দেখান, যাদের কথা বেশি বেশি করে দেখেন, তারা অধিকাংশই এই বন্দোবস্তের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন নামে বেনামে, বিভিন্ন নামে। লুটেরা, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, এদের সাথে একটা অশুভ আঁতাত গত 9 মাসে তারা তৈরি করে, বলতে পারেন ফ্যাসিবাদের শেকড়টা যেটা ছিল, শেকড়টাকে নতুনভাবে তারা জল সিঞ্চন করেছেন, নতুনভাবে জল ঢেলেছেন, পানি ঢেলেছেন, নতুনভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন। প্রিয়ভাজন প্রয়াত আব্দুস সালাম ভাইয়ের তার যে বিপ্লবী জীবন, সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার সাথে 1976 সাল থেকে তার সঙ্গে পরিচয়, মানে এই হলে যারা আছেন সম্ভবত সবচেয়ে আগে থেকে তার সঙ্গে পরিচয়। আমরা জাতীয় ছাত্র দল করেছিলাম একসাথে, এখন যেটা সলিমুল্লাহ মুসলিম হল, সেখানে প্রথম তার সাথে আমার পরিচয়। তারপরে দীর্ঘ আমাদের পথ চলা। আমরা একসাথে দল করিনি, কিন্তু কাছাকাছি থেকেছি, একসাথে কাজ করেছি, কখনো মোর্চা, কখনো জোট, কখনো ইস্যুভিত্তিক আন্দোলন। আমার প্রায় অগ্রজ প্রতিম বন্ধু, মানবিক, অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। এখানে দীপক যে তার বক্তব্যটা পাঠ করলেন, আমি যেটুকু শুনেছি পরে, আগে আমরা জানি সালাম ভাই বিভিন্ন সময় তার নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন উপলব্ধির কারণে তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে। নিটশের এরকম একটা কথা আছে, এরকম একটা কথা, কাছাকাছি কথা দার্শনিক, যে সাপ খোলস বদলাতে পারে না সে সাপ যেমন মরে যায়, যে মানুষও নিজেকে পরিবর্তন করতে পারে না, রূপান্তর করতে পারে না, সে মানুষেরও আর তেমন কিছু দেওয়ার থাকে না। তো সালাম ভাইয়ের জন্য কথাটা খুবই অসাধারণ একটা বিষয়। তিনি নতুন প্রেক্ষিতে, নতুন বাস্তবতা, নতুন যে ঘটনা প্রবাহ, তার সাথে তার রাজনৈতিক চিন্তা, দর্শন, অবস্থান, করণীয়কে তিনি সময়োপযোগী করেছেন, যুগোপযোগী করেছেন, কিন্তু সবসময় তিনি মানুষের সাথে ছিলেন। এখানে নেতৃবৃন্দরা আলোচনা করেছেন। তিনি বাংলাদেশে যে বা পাকিস্তানি জমানা থেকে এখানে স্বৈরতন্ত্রের যে উৎস, এখানে একটা দল, একটা জনপ্রিয় দল বা একজন জনপ্রিয় নেতৃত্ব কীভাবে স্বৈরতন্ত্রী হয়ে ওঠে, কর্তৃত্ববাদী হয়ে ওঠে, এবং তার সাংবিধানিক উৎস, যে সংবিধান বা শাসন কাঠামো, সেটা তিনি অনেকের চেয়ে অনেক আগে তিনি উপলব্ধি করেছিলেন, চিন্তা করেছেন, বুঝতে পেরেছেন। সেই জায়গা থেকে তিনি তার করণীয়টা তিনি নির্ধারণ করবার চেষ্টা করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যেটা গণতান্ত্রিক সংবিধান দরকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, জবাবদিহিমূলক ব্যবস্থা দরকার, তিনি তার খুবই স্পষ্টভাবে তার চিন্তা ভাবনাটা খুবই পরিষ্কার ছিল। তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি বিপ্লবী। তিনি জানতেন যে এই পুঁজিবাদের উদ্ভবের পরে কিভাবে পুঁজিবাদ মানুষকে শ্রমদাসত্বের মধ্যে মানুষকে জড়িয়ে রাখে, এবং একই সাথে পুঁজি কিভাবে তার আগ্রাসী তৎপরতা দিয়ে সকল প্রান্ত, সকল মহাদেশ, সকল জনপদ, মানুষের সকল অংশকে কিভাবে ব্যাপ্ত করে রাখে, এবং এর থেকেই বেরিয়ে এসে মানুষের মুক্তি, ব্যক্তি মানুষের মুক্তি, এটা ছিল তার চিন্তার, তার উত্তরণের একটা বড় একটা চিন্তা দর্শনের জায়গাটা। সালাম ভাই সম্পর্কে আমার নিজের লেখার আগ্রহ ছিল, সম্ভব আমারও লেখা হয়নি। যারা উদ্যোগ নিয়েছেন, ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি নিশ্চয়ই সালাম ভাইয়ের ব্যাপারে আমার লেখার আগ্রহটা আমার আছে।
সেটা আমি তারপরে বলতে চাই। সালাম ভাই দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতির ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন এবং সংবিধান যে এই দুর্বৃত্তায়নকে কিভাবে সাংবিধানিক ভিত্তি প্রদান করে এবং আওয়ামী লীগের মতন এক সময়কার জনপ্রিয় দল শেখ হাসিনা একটা রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার পরে কিভাবে একজন ব্যক্তি স্বৈরতন্ত্রী হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী হয়ে ওঠেন এবং এটার উৎস যে সংবিধান, প্রচলিত আইনি কাঠামোর যে জায়গাটা এবং কিভাবে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী একটা শাসন কাঠামো এখানে গড়ে ওঠে। এখন যারা আলোচনা করছেন এর মধ্যে অনেকের চেয়ে সালাম ভাই আগে এই সমস্যা সংকটগুলোকে তিনি চিহ্নিত করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। রাজনীতির এজেন্ডার মধ্যে তিনি এগুলো আনবার একটা ঐকান্তিক চেষ্টা তার এখানে হয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ এখানে আলোচনা করেছেন যে আমরা গত বছরের জুলাই আগস্টে আমাদের এখানে যে অসাধারণ গণজাগরণ, যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান একটা বিশাল সম্ভাবনার জায়গাটা সালাম ভাই যে স্বপ্নটা দেখেছিলেন, সালাম ভাই দেখে যেতে পারেননি এই গণ অভ্যুত্থান এবং তার বিজয়, জনগণের বিজয়। কিন্তু এই গণ অভ্যুত্থান, এই পরিবর্তন, এই সংস্কার, এই রূপান্তরের প্রশ্নকে একটা বড় প্রশ্ন আকারে এটাকে সামনে এনে দাঁড় করিয়েছিল। আবার এটার স্ববিরোধিতার কোথায়? স্ববিরোধিতা, এত বড় অভ্যুত্থান, এত বড় সম্ভাবনা মাত্র 9-10 মাস পার হয়েছে। ওইটা সাপ লুডু যারা দেখেছেন, 99-তে ওঠার পরে সাপের মুখে পড়ার পরে আবার কিভাবে ডাউনওয়ার্ড স্লোপে এটা সাপের মুখে পড়ে 5-এ বা 10-এ বা 20-এ 3-এ নেমে আসে মাত্র 9-10 মাসের মধ্যে। এই বিশাল সম্ভাবনা মুক্তিযুদ্ধের পর যেভাবে স্বপ্নটা দুঃস্বপ্নে পর্যবসিত হয়েছিল, 90-এর সামরিক স্বৈরতন্ত্র বিরুদ্ধে আমাদের যে আশা কিভাবে দুরাশায় পর্যবসিত হয়েছিল, মাত্র 9 মাসের মধ্যে আমাদের বিশাল সম্ভাবনা তার রূপ, রং, গন্ধ অনেকখানি হারিয়ে ফেলছে এবং আমাদের স্বপ্নটা আরেকবার স্বপ্নভঙ্গের কারণ হয়ে উঠছে কিনা এটা নিয়ে সবাই উদ্বিগ্ন। যারা বোদ্ধা তারা উদ্বিগ্ন, সমাজ সচেতন আমাদের মানুষ তো অসাধারণ রাজনীতি মনস্ক মানুষ, বাংলাদেশের মানুষ, সে মানুষরা প্রত্যেকে আজকে তারা গভীরভাবে আজকে তারা উদ্বিগ্ন। এবং আমি দেখেছি যে এই 9 মাসের মধ্যে যারা হাসিনাকে হাসিনা বানিয়েছেন, যে কর্তৃত্ববাদী দুঃশাসনে যে দুর্বৃত্ত অর্থনীতি জন্ম দিয়েছে অথবা রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে, গত 9 মাসে তারা নিজেরা একটা নতুন বন্দোবস্ত করে তারা বহাল তবিয়তে তারা কিন্তু আছেন। যাদের কথা প্রতিনিয়ত আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে, যাদের বক্তৃতা বেশি বেশি করে প্রচার করেন, যাদের ভিডিও বেশি বেশি দেখান, যাদেরকে ভোর থেকে ঘুম থেকে উঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন, তারা অধিকাংশই এই বন্দোবস্তের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন নামে বেনামে, বিভিন্ন নামে। লুটেরা, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, এদের সাথে একটা অশুভ আঁতাত গত 9 মাসে তারা তৈরি করে বলতে পারেন ফ্যাসিবাদের শেকড়টা যেটা ছিল, শেকড়টাকে নতুনভাবে তারা জল সিঞ্চন করেছেন, নতুনভাবে জল ঢেলেছেন, পানি ঢেলেছেন, নতুনভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন। সালাম ভাই এটা দেখলে কষ্ট পেতেন। সালাম ভাইয়ের কথা বিবেচনা করে কথাটা বিশেষভাবে আমি কিছুটা আবেগপ্রসূতভাবে তারপরে কথাটা উল্লেখ করলাম। এই জায়গাটায় তৈরি হচ্ছে এখন এবং এটা করতে এসে এবং এই ক্ষেত্রে 15-16টা কমিশন হয়েছে, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন কীভাবে বন্ধ হবে বা দুর্বৃত্ত অর্থনীতি কীভাবে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি। সীমাহীন যে বৈষম্য, লড়াইটা হচ্ছে বৈষম্যর বিরুদ্ধে, সেই বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। তার মানে আপনি ভিত্তিমূলে আপনার রাজনীতি যদি অর্থনীতির ঘনীভূত বহিঃপ্রকাশ হয়, ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি ইজ পলিটিক্স,
তাহলে সেই জায়গাটা আমরা দেখছি নতুনভাবে এটা কিভাবে আজকে এটা একটা নতুনভাবে এটা একটা চেহারা নিয়েছে।